দেখেন এখানে এই ফুলের পাপড়িগুলা সিঁড়ির আকৃতি দেখা যায়, তাই না? মানে জীবন্ত মতো দেখা যায়। এখানে মনে হচ্ছে যে ছায়া দেওয়া হয়েছে, আসলে ছায়া না, এখানে কালার দেওয়া হয়েছে, হালকা ডিপ কোথাও কোথাও হালকা করে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে বানানো হয়েছে, ঢালগুলো আলাদা করে বানানো হয়েছে। তো এইটা আমি শুধু একটা দুটা পাতা তৈরি করবো, ঢালগুলো বানাবো আমি। হ্যাঁ, আপনারা নিজেরা পরে প্র্যাকটিস করবেন। আমি দেখেন আমি কীভাবে করতেছি। এইখানে আমরা প্রথম যে পাতা তৈরি করছিলাম, তাই না, শাপলা ফুলের জন্য যে পাতা তৈরি করছিলাম, ওই পাতাটাই আবার তৈরি করবো এখন। দেখেন আমি এমনিতেই সরাসরি করে ফেলতেছি। হ্যাঁ, আমি কিন্তু ডাইরেক্ট জয়েন করছি, মানে রিফ্লেক্ট করে অপোজিট করি নাই, কিন্তু বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। কিন্তু আমি ওইভাবে গেছি কি জন্যে, যেন আপনি টোজগুলো ভালো করে বুঝেন, রিফ্লেক্ট করলে কি হয়, জয়েন কীভাবে করতে হবে, অপোজিট কীভাবে নিতে হবে। হ্যাঁ, যখন আপনি সমস্ত বিষয়গুলো জানবেন তখন নিজে থেকেই চেষ্টা করবেন কীভাবে কাজ করলে সহজে করা যায়। হ্যাঁ, এই তখন নিজে থেকে বের করবেন। এখন দেখেন আমি একটা পাতা তৈরি করলাম, এই পাতাটাকে ওই রকম শেপ আকৃতি নেওয়ার জন্য আমি একটাকে দূরে রাখি, আর এটাকে ওই শেপটা দিব কিভাবে, ওইটা একটা টুলস ইউজ করতে হয়, এটার নাম হচ্ছে ম্যাশ টুল। দেখেন ম্যাশ টুল, এইটাকে দিয়ে যখন আমি এখানে ক্লিক করলাম তখন এইখানে ম্যাশের একটা পয়েন্ট তৈরি হয়েছে, এটার মধ্যে ওই কালারের পার্সেন্টেজ কমাই দিব, তাহলে এইখানেই দেখা যাবে কিছুটা 3Dর মতো দেখা যায়। তাহলে দেখেন এইটা এবং এটার মধ্যে পার্থক্য আছে না? জাস্ট এখানে ক্লিক করে করে ক্লিক করতে হবে খুব সাবধানে। তারপরে দেখেন আমি যে ওই পাপড়িগুলো কীভাবে করা হয়েছে, এইভাবে দিলাম, তাই না? এটা দিলাম, এটাকে নিয়ে আমি ধরেন এই কালারটা দিলাম, দিয়ে ম্যাচ টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা পার্সেন্টেজ আমি কমাই দিয়েছি, আবার এখানে ক্লিক করলাম। বুঝতে পারছেন? তাহলে এইটাকে বিভিন্নভাবে নিয়ে আমি এই কালারগুলো দেওয়া যাবে। তাহলে কোনটা দিয়ে? ম্যাচ টুল দিয়ে। এখন এইটাকে আমি কিভাবে বিভিন্ন শেপটা তৈরি করব, ধরেন আমি এটাকে শিফট অল্টার ধরে এইখানে ছোটো করলাম, আমি কিন্তু এখন স্কেল টুলে যাই নাই, কীভাবে যাচ্ছি, এটাকে শিফট অল্টার ধরে বড় হয়, মাউসের ধরে টেনে ছোটো করা যায়, শিফট অল্টার ধরে। এখন আমি এটা থাকা অবস্থায় নিচে আরেকটা ঢালের জন্য একটা দাগ দিব। দেখেন স্ট্রোক কালারটাকে কালো রেখে ফিল কালারটাকে নান করে এখানে আমি আবার দাগ দিয়েছি। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি স্ট্রোকটাকে মোটা করব। কি করলাম? স্ট্রোকটাকে মোটা করেছি এবং এই ঢালের এই মাথার অংশটাকে চিকন করব। চিকন করার জন্য আমাকে এই স্ট্রোকটাকে ফিলে পরিণত করতে হবে। অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, অফসেট পাথ না, কি করব আমরা? আউটলাইন স্ট্রোক, এটাকে ফিলে চলে যাবে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন ভিউটাকে বড় করে আমি কীভাবে বড় করলাম, কন্ট্রোল স্পেস বার ধরে মাউস ক্লিক করছি, এইখানে ধরে এটাকে ধরে টেনে এখানে নিয়ে গেলাম, অ্যাঙ্কর পয়েন্ট ধরে, ঠিক আছে না? এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে কন্ট্রোল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে এখানে নিয়ে গেলাম। বোঝা যাচ্ছে? এখন আমি কি করব, এটার মধ্যে আমি কোনো কালার দেব, এটার মধ্যে আমি ডিপ কোনো কালার দিলাম, দিয়ে এটার মধ্যে ম্যাচ টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, করে এটার পার্সেন্টেজ আমি এখানে নিয়ে গেলাম, কমাই দিলাম। দেখেন
তাহলে এটার মধ্যে ওই ইফেক্টটা আসছে। এখন কিভাবে আমরা সেটাকে সেটিং করব? এখন ধরেন এটা আমি এখানে নিলাম, রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে এখানে নিলাম, একটাকে থাকা অবস্থায় আরেকটা নিলাম, এখানে ক্লিক করে অল্টার ধরে আরেকটা করলাম। তাহলে আমরা একটা কলির মতো তৈরি করলাম। হ্যাঁ, আবার এটাকে নিয়ে এখানে গেলাম, খেয়াল করেন, টেনে নিয়ে আসলাম, অল্টার ধরে এইখানে ছেড়ে দিলাম, আবার শিফট অল্টার ধরে এটাকে ধরে সামান্য একটু বড় করলাম, বড় করে এটাকে এখানে আনলাম, আনার পরে রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আবার এখানে যাব, অল্টার ধরব, অর্থাৎ ডালটা আপনার যেদিক দিয়ে গিয়েছে ঠিক ওদিক দিয়ে আপনাকে শেপটা নিতে হবে। আবার এখানে আনলাম, আবার শিফট অল্টার ধরে এটাকে আমি বড় করলাম, এটাকে আমি রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে এখানে যাব, আবার এখানে ক্লিক করে এটাকে অপোজিটে আমি এখানে নিব। তাহলে আমার জীবন্তর কাছাকাছি কিছুটা ভিউটা দেখা যাবে, তাই না? বুঝতে পারছেন? আমি পেন টুল দিয়ে একটা ঢাল তৈরি করে কিভাবে আমি সেটা করলাম। এখন ধরেন আমি এখানে ফুল দিব। হ্যাঁ, ফুলটা করার জন্য আমরা কি করেছিলাম? পলিগন টুল ইউজ করেছিলাম, তাই না? এই পলিগন টুল দিয়ে আমি একটা ফুল তৈরি করব। এটাকে আমরা ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে পোকার অ্যান্ড ব্লড এটাতে যাব, গিয়ে টিভিতে যাব, তখন আমাদের এই অবস্থাটা আমরা নিব, ওকে করবো। এটার মধ্যে যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার দিই, এটাকে আমরা রেডিয়াল দেব, আমরা এই ফুলটাকে বিভিন্ন জায়গায় রাখবো। এইখানে এটা রাখলাম, হ্যাঁ, আবার এই পাশে এটা রাখবো, আবার আমরা এই পাশে এটা রাখবো। এখন এইখানে কিভাবে আমি দিব দেখেন, খেয়াল করেন, এখানে আমাদের একটা স্পাইরাল টুল ছিল, তাই না? স্পাইরাল টুল ছিল, এই স্পাইরাল টুলটাকে নিয়ে আমি এইভাবে নিয়ে বসাবো, এটাকে দিলাম। হ্যাঁ, এই টুলসটাকে, এই স্ট্রোকটাকে আমি সবুজ কালার দেব। দেখেন এইখানে নিলাম, এটার মধ্যে ডাবল ক্লিক করলে এখানে দেখেন, ক্লিক করলে শুধু মাউসে টান দিব না, ক্লিক করলাম, এখানে দেখেন ডিকেটা কি আপনার কতটুকু বড় হবে। এখানে দেখেন সিগমেন্ট মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট কোনটা, এখানে যখন সিলেক্ট করলাম, এখানে যে কতগুলো পয়েন্ট দেখা যায়, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমি এখানে কতটা নিচ্ছি, 10টা আছে এখানে, ঠিক 10টাই হয়েছে এখানে। 10টা মানে কি, এইখান থেকে এতটুকু থেকে এতটুকু একটা, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু একটা, বুঝতে পারছেন? তাহলে আমরা এইভাবে এইগুলোকে চেঞ্জ করতে পারবো। কীভাবে? এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এখানে 10টা না দিই, যদি 4টা দিই, তাহলে কি হচ্ছে, আমার এইভাবে হচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আমি ছোটো করলাম, করে আমি রোটেট টুল দিয়ে এটাকে ঘোরাইলাম, এই কাজগুলো নিজের মতো করে করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে। আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এখানে বসাই দিলাম,
এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলাম, আবার এটাকে ধরে রিফ্লেক্ট করে আমি এই পাশে নিয়ে আসলাম। এটাকে সেন্ড টু ব্যাক করলাম, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। ঠিক একইভাবে এটাকেও আবার এখানে নিতে হবে। তাহলে আমরা এইভাবে একটা ফুলের একটা শেপ আমরা ডিজাইন তৈরি করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটা পাতা দিয়ে অনেক কিছু সম্ভব। হ্যাঁ, এখন আমি আমার সাথে সাথে আপনারাও কাজটা করবেন, ঠিক আছে? আগে প্রত্যেকে এই পাতাটা তৈরি করেন, প্রত্যেকেই আমরা যে শাপলা ফুলের জন্য যে পাতা তৈরি করা হয়েছিল ওই পাতাটা আবার তৈরি করব। সবগুলা সিলেক্ট করে আমাদের গ্রুপ করতে হবে। এখন আমরা প্রথমে এই পাতাটা তৈরি করব। আগে এটা তো সবাই পারি। আমরা কি পারছি এটা করতে? দেখেন পাতা কইরে কি দেখাইতে হবে না? না স্যার তো আসতে বললো, সবাই তো বলে নাই। না হলে দেখেন আমি আবার বানাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে নিচে ক্লিক করে এভাবে টান দিচ্ছি, তারপরে সিলেকশন টুলে গিয়ে এটাতে ক্লিক করলাম, এটাকে অপোজিট নিব, রিফ্লেক্ট টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, অল্টার ধরে নিচের পয়েন্টে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের হুবহু দুই পাশের অবজেক্টটা একই সমান হবে। তখন আমাকে জয়েন করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপর থেকে ড্রাগ করে নেব, ড্রাগ করে অবজেক্ট পাথ জয়েন করব। আমরা নিচের অংশটাতে সিলেক্ট করব, অবজেক্ট পাথ জয়েন করব, তারপর এটাকে আমরা ফিল কালারে যাব। সবার হয়েছে কিনা? এটা কিন্তু কালকে প্রথমের কাজ, তাই না? হয়েছে? সবার হয়েছে? যে এখনো কার হয় নাই দেখি একটু। কালার দেন, ফিল কালার দেন। পাতা বানাইছেন, কালার দেন। হ্যাঁ, সবার হয়েছে? এখন এটাকে সিলেক্ট করব আমরা। এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, করছেন সবাই? করছেন এই পাতাটা? করার পরে আমরা ব্লেন্ড টুলে যাব, ব্লেন্ড টুল, সরি ম্যাচ টুলে যাব, ম্যাচ টুলে যাব। ম্যাচ টুলে গিয়ে দেখেন
এইটা এই জায়গার মধ্যে, এই পাতার মধ্যে আমরা উপরে বা মাঝে এই মাঝখানে এইভাবে ক্লিক করব, শুধু একটা ক্লিক করব। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় ম্যাশ টুলে গিয়ে ক্লিক করে এখানে এই পাতার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন ওই কালারের পার্সেন্টেজটাকে এখন কমাই দিচ্ছি। এখানে ইচ্ছা মতো করে 2-3 বার ক্লিক করবেন না। দেখেন এদিক সেদিক করলে এরকম হয়ে যাবে, এরকম করা যাবে না। কেমন কি পারছি এটা? হ্যাঁ, এরকম হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, পেন টুল দিয়ে আবার একটা দাগ দিব। দেখেন ফিল কালারটাকে নান করে স্ট্রোকে আমরা কালার দিয়ে এখান থেকে এইভাবে দাগ দিচ্ছি। এই পাতাটাকে এখানে ক্লিক করে আবার নিচে আবার ক্লিক করব। নিচের অংশটা পারছেন? এটা আমরা এটাকে স্ট্রোকটাকে মোটা করব। দেখেন না পারলে কিন্তু বলতে হবে। এখানে ক্লিক করে এই কালার পার্সেন্টেজ কমাই দিব এই জায়গাটার মধ্যে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার পার্সেন্টেজ কমাই দিব। কালার মধ্যে হবে আবার কালার নাম আবার
মেশিন কই গেল? আমরা একটা বৃত্ত দিচ্ছি, বৃত্তের মধ্যে আমরা এই কালারটা দিব। এখন দেখেন এখানে বৃত্তটাকে ফিল কালার থাকা অবস্থায় ম্যাচ টুল দিয়ে এখানে যদি ক্লিক করি, ওই পার্সেন্টেজটা কমে দিই। আমরা যে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, তাই না, ওইটার এক জিনিস, এটা কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে যে 3Dর মতো কিছুটা অবজেক্ট বোঝা যায়, কিন্তু এই কাজগুলো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা নিজেরা নিখুঁতভাবে দেখবেন, মানে আস্তে আস্তে বেশি করতে হবে। জি, এটা 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 এই বাঁকা রাউন্ডটা স্পাইরাল তুলে গেলাম, তাই না? বুঝি নাই। ও কমাই আনবো। এখন এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে আমার যদি 10টা থাকে তাহলে আমার বেশি হবে, বেশি প্যাচ দেওয়া অংশটা আসবে, ঠিক আছে। আবার যদি এখানে আমি 3টা দেই, হ্যাঁ, আমি যদি এখানে 90 দিই তখন আমার এইরকম আসবে। 3টা মানে কি 3টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে 3টা পাতে আমার এই অপশনটা গেছে, এই এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা, বুঝতে পারছেন? তাহলে আপনাকে এখান থেকে রেডি করতে হবে। তখন এটাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোড়াই ট্রেনে বসাবো। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? এখন দেখেন আমরা এইটা দিয়ে আমরা বইয়ের কোনো পশ্চাতের পত্রেও এই ধরনের কালারটা দিতে পারবো। কিভাবে? আমরা ধরেন এটা কভারের জন্য তৈরি করলাম, দেখেন আমরা এখানে যদি কোনো কালার দেই, ধরেন আমরা এখানে এই কালারটা দিলাম, হ্যাঁ, দেখবো আমরা এই কালারটা দেওয়ার পরে আমরা কি করবো, শুধু ফিল কালারে কালার দেব, দিয়ে এটা দিয়ে জাস্ট বিভিন্ন জায়গায় ক্লিক করব, ক্লিক করে এটাকে অপোজিট কোনো কালার দেব, এটা দিলাম, হ্যাঁ, আবার এখানে আবার ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। আপনি সমান ইচ্ছা মতো করে ক্লিক করেন, দেন কি হয়, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তাহলে আমি যেখানে খুশি সেখানেই মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে আমার দেখেন এটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তাই না? ইচ্ছা মতো রং দিয়ে ছিটানোর মতো একটা জিনিস তৈরি হয়েছে। এখন এগুলোকে ধরে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো, মানে এদিক সেদিক মুভ করতে পারবো। মুভ বলতে এইরকম শেপে নিয়ে আসতে পারবো, মানে বিভিন্ন রকম ইয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে এর উপরে আপনি কোনো কিছু লেখা দিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে এরপরে একটা টুলস আছে ব্লেন্ড টুল। দেখেন ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলের কাজটা কি? ব্লেন্ড টুল হচ্ছে একটা অবজেক্ট বা একটা কালারের সাথে আরেকটা কালার আমি মিশ্রিত করব ব্লেন্ডের মাধ্যমে। আমরা গ্রেডিয়েন্ট দিয়ে যেভাবে মিশাইছি, কিন্তু কোনো অবজেক্টকে কিভাবে আমরা দেব। এখন দেখেন আমি পেন টুল দিয়ে আগে কোনো দাগ দেব, এটা দেখবো আমরা, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমরা পেন টুল দিয়ে দাগ দিচ্ছি, এইভাবে দাগ দিচ্ছি, হ্যাঁ, এইভাবে দাগ দিচ্ছি, এইভাবে দাগ দিলাম। আমি ইচ্ছা মতো আমি কি করলাম, দাগ দিলাম। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাতে একটা কালার দিলাম, কালার দিয়ে এটাকে আমি আরেকটা কপি করলাম,
দেখেন আরেকটা কপি করে এই কপি অংশটাতে অন্য একটা কালার দিলাম, দুইটা লাইনে দুইটা দাগ দিলাম, তাই না? দুটো দাগকে সিলেক্ট করলাম একসাথে করে ব্লেন্ড টুলটাকে ক্লিক করব। ক্লিক করে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তাহলে আমার কি হচ্ছে, দুইটা কালারে মিশ্রিত হয়ে আমার একটা ডিজাইন আসছে। হ্যাঁ, আবার দেখেন আমি এটাকে এইখানে নিলাম, এখানে গেলাম, হ্যাঁ এভাবে দাগ দিলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এটার মধ্যে অন্য একটা কালার দিলাম, মানে দুইটা কালার দিতে হবে। দেওয়ার পরে আমি ব্লেন্ড টুলে গিয়ে এই পয়েন্টে ক্লিক করব, আবার এই পয়েন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এই ধরনের ইফেক্ট আসবে। জাস্ট ওই পয়েন্টে ক্লিক করতে হবে। আমরা বিভিন্ন টাকার মধ্যে যে জল ছাপ দেখি, কেন করা কঠিন হয়, হ্যাঁ ওইটা দেখেন কিভাবে, বা সার্টিফিকেটের মধ্যে কিভাবে কঠিন কাজ জটিল জটিল দেখা যায়, আসলে খুব বেশি কঠিন না, যারা দেখেই বুঝতে পারে যে কি কাজটা করা হয়েছে। এখন দেখেন আমি যদি এই যে এইভাবে আঁক দিছিলাম, তাই না, এইভাবে আঁক দিছি, মানে একই ঝুঁকি করলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি রোটেট টুল দিয়ে আমি আবার কপি করলাম, ঘুরালাম, আরেকটা কপি করলাম। এখন এই অংশটার মধ্যে আমি অন্য কালার দিয়ে দেখি কি হচ্ছে, দিয়ে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম। দেখেন কি করলাম, এখন কিন্তু আমি এখানে ক্লিক করি নাই, হ্যাঁ ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, করে স্মুথ কালার, এখানে আমি আর কম দিব, ব্লেন্ডটা আমি কম দিব, এখানে 8 দেওয়া আছে, আমি এখানে 25 দিব, দিয়ে কি হচ্ছে দেখেন 25টা দাগ হবে আমার। কি হবে, দুটো দাগকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ঠিক আছে, একটা কিছু কিন্তু হয়েছে। ঠিক আছে, এখন এইটাকে নিয়ে যদি আমি ঘুরাই, আবার দেখেন এটাকে নিয়ে যদি ঘুরাই, এইখানে ক্লিক করলাম, পরে এটাকে এখানে আনলাম, অল্টার ধরলাম, এখন যদি কন্ট্রোল ডি দেই তাইলে কি হচ্ছে, একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। বুঝতেছেন, আমরা জাস্ট ক্লিক করে কিভাবে কালারগুলো চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ, লোগো তো হবে, আগে এটা বুঝি আমরা। হ্যাঁ করা যাবে, এই জটিল করতে গেলে পরে চেঞ্জ করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এইগুলো কাজ ম্যাক্সিমাম কি সার্টিফিকেটের যে জলছাপ হয়, জলছাপ বুঝেন, মানে লেখার নিচে যে কালার ডিজাইনটা থাকে হালকা করে দেওয়া থাকে, হ্যাঁ টাকার মধ্যে হালকা করে দেওয়া থাকে, বিভিন্ন ভাবে দেওয়া থাকবে। ওই লেখাটা যাতে নকল না করা যায়, আমি নিজে আবার করতে পারবো না এটা। ঠিক আছে, কারণ আমি কি করছি আমি নিজেই জানি না, জাস্ট ক্লিক করছি, কালার দিছি, ইয়ে হয়েছে। হ্যাঁ, আবার দেখেন আমি পেন টুল দিয়ে আমি এইটাকেই দাগ দিলাম, ধরেন এই দাগটা দিলাম, তাই না, আবার অন্য টুল দিয়ে এই স্টার টুল দিয়ে এখানে দাগ দিলাম, এটার মধ্যে আমি অন্য একটা কালার দিলাম, তাই না, এই দুটোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করব, তাহলে দেখেন কি হচ্ছে, এটা ডিজাইন কিন্তু হয়েছে। হ্যাঁ, এখন অনেক সময় কিছু কিছু কাজে দেখি মনে হয় খুব জটিল ডিজাইন করছে, সিম্পল কাজগুলো, হ্যাঁ যদি আমরা এটা দেখব। এখন এই মানে আমি আঁকি ঝুঁকি করে ইচ্ছা মতো দাগ দিলাম, দাগ দিয়ে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কালার দিব, দিয়ে এটাকে আমরা রোটেট টুল দিয়ে ঘোরাবো। এটার মধ্যে এখন যেহেতু 25টা হয়েছে, অন্য কালার না দিলেও চলবে,
আমার ব্লেন্ডটা কয়টা হবে আমি বুঝবো। এখানে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, আমার এই পয়েন্টে একটা ক্লিক করব। হ্যাঁ, আমরা যে কোনো অবজেক্টের মধ্যে এই ব্যবহারটা করতে পারবো, আমাদের লেখার মধ্যেও এই জিনিসটা হবে। তাহলে আমরা এই কাজটা সবাই বিভিন্ন কাজ করতে দেখি, নিজের একবার ট্রাই করি। এই অবস্থায় কালার চেঞ্জ করার সুযোগ আছে। আমি এখানে এইটাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখানে আমি ইয়েলো কালার দিলাম বা সবুজ কালার দিলাম, দেখেন চেঞ্জ হচ্ছে। আমি এটাকে এখানে সিলেক্ট করে আমি এখানে সাইন কালার দিলাম, মানে কালারও চেঞ্জ করার সুযোগ হবে। তাহলে আমরা পেন টুল দিয়ে বিভিন্নভাবে আগে তৈরি বিভিন্ন দাগ দিব। আমরা প্রত্যেকে ইচ্ছা মতো করে দাগ দেন, 2টা দাগ দিবেন। হ্যাঁ, দেখেন আমি একটা দাগকে এক জায়গায় রাখলাম, আরেকটা দাগকে আরো দূরে রাখবো, দূরে রেখে আরেকটার মধ্যে আরেকটা কালার দিব। আমরা কি পারতেছি করতে? হ্যাঁ, জি বলবেন। যেমন এরকম দাগ দিচ্ছেন, তাই না? যেমন দিচ্ছেন তেমন দিচ্ছেন, সমস্যা নেই। এখন এটাকে নিয়ে আমি আবার 2টা দাগ দিব, ঘুরাইলাম, হ্যাঁ, বা যা খুশি তাই আমি করলাম, 2টা দাগ দিব, 2টার মধ্যে 2টা কালার দিব, 2টা কালার দিব। এইখানে তো আমরা যাব, তারপর দেখেন স্পেস ব্লেন্ড করে ডাবল ক্লিক করব। এখানে দেখেন যদি আমি এখানে 200 লিখি, তাই না, যদি 200 লিখি তাহলে এই দুটোটাকে সিলেক্ট করে কি করতে হবে, 2টার মধ্যে 2টা কালার দিলাম, তারপরে ব্লেন্ড করে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপস এটার মধ্যে আমি 200টা দিলাম, মানে 200টা আমার দাগ হবে। বুঝতে পারতেছি? সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, হ্যাঁ, আবার এই অ্যাঙ্কর পয়েন্টে যে কোনো অপোজিটে আরেকটার মধ্যে ক্লিক করব। বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আসবে, আপনারা নিজের ইচ্ছা মতো দাগ দিয়ে দেখবেন যে কি হচ্ছে। 2টা কালার দিলে জিনিসটা ভালো দেখা যাবে। যেমন বাংলা লিংকের যে অ্যাডটা তৈরি করেছে, তাই না, এখানে দেখেন একটা এরকম একটা শেড দেওয়া আছে। আমরা কি পারছি সবাই? কি হয়েছে কিছুই বুঝতেছি না। গ্রুপ করতে বলি নাই তো, আমি কালার তো দুটোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে, ওটা করলে এমনিতেই একসাথে গ্রুপ হয়ে যাবে।
আমরা লেখার মধ্যে কিভাবে দিব এই ডিজাইনগুলো লেখা দেখেন আমরা টাইপ টুলে যাচ্ছি টাইপ টুল দিয়ে আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম হ্যাঁ আমরা এমএস ওয়ার্ডে টাইপ করতে পারি সবাই তাই না
বাংলা ইংরেজি নাকি জানি না, সবাই জানি কি? হ্যাঁ, টাইপ করার জন্য দেখেন উইন্ডো থেকে টাইপ, উইন্ডো মেনু থেকে টাইপ, টাইপ থেকে কারেক্টার। হ্যাঁ, কারেক্টারে গিয়ে আমরা এনে ফন্ট সাইজ বাড়াবো। আমি এখানে একটা সংখ্যা লিখলাম, কি হলো, এদিকে অব্র সিলেক্ট করা আছে তাই না? এটা কার ল্যাপটপটা কার? হ্যাঁ, এফ আরো কোথায় প্রেস করবো? না না, বিজয় দি ওই এখনো তো আছে। হ্যাঁ ঠিক আছে। দেখেন দেখেন 2012 বা আমরা 2015 লিখি তাই না? তো ভালো করে দেখবো আমরা এই লেখাটাকে আমরা বোল্ড করব। লেখাটা কি করবো? বোল্ড করব। লেখাটাকে টেনে আমরা বড় করতেছি, খেয়াল করবো আমরা লেখার মাধ্যমে কিভাবে ওই ইফেক্টটা দিব। এই লেখাটাকে আমরা ভেঙে ফেলতে হবে, অর্থাৎ লেখাটা এখন টাইপ করলে টাইপ চেঞ্জ করতে পারবো তাই না? কিন্তু যদি লেখাটাকে ভেঙে ফেলি, অর্থাৎ আউটলাইন করে ফেলবো, মানে ভেঙে ফেলবো, তখন এটাকে চেঞ্জ করার সুযোগ থাকবে না। ভেঙে ফেললাম কিভাবে? টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করছি। এখন এই লেখার মধ্যে আমি একটা কালার দিচ্ছি, এটাকে ধরে টেনে নিয়ে এসে অল্টার ধরে আরেকটা কালার দিচ্ছি তাই না? এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখানে 200 আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। বুঝতে পারতেছি? আমরা দেখবো সবাই একটু প্লিজ। একটা আমি লিখছি, লিখে কি করছি, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, ভেঙে ফেলছি। হ্যাঁ, ভাঙার পরে একটা লেখা একটা কালার দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম। ওঠানোর পরে এটার মধ্যে আমরা অপোজিট আরেকটা কালার দিলাম, ধরুন এটা কালার দিলাম, দুটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ব্লেন্ড টুলটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ক্লিক করব এবং এই পয়েন্টটাতে ক্লিক করব। আমরা বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের লেখা স্টাইল দেখি, আছে না? হ্যাঁ, তো দেখেন আমরা বড় বড় পোস্টারের মধ্যে বা লেখার মধ্যে, সিনেমার পোস্টারের মধ্যে বিভিন্ন লেখা আঁকা বাঁকা করে লেখা হয়। হ্যাঁ, লেখাটাকে ভেঙে টুকরা করে বিভিন্নভাবে লেখাগুলো করা হয়। বুঝতে পারতেছি আমরা? এটাকে যদি আমি দুটাকে আরেকটা কপি করলাম, দেখেন একটাকে যদি স্ট্রোক কালারে ইয়েলো দেই, ফিল কালারে হোয়াইট করি, তাহলে কি হচ্ছে? দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। বুঝতে পারতেছেন? তাহলে আমরা নিজের এগুলো করে দেখব। আমি কিন্তু কাজ এখন পর্যন্ত শুরু করি নাই, জাস্ট এইগুলোর ব্যবহারটা দেখাচ্ছি যাতে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের সুবিধা হয়। তাহলে একটার মধ্যে দেখেন ফিল কালার সাদা দেওয়ার কারণে, হ্যাঁ, এইখানে এরকম সাদা আসছে, আর এটার মধ্যে ফিল কালার দেওয়া নাই, মানে ফিল দেওয়া আছে, স্টুকে দেওয়া নাই, শুধু ফিলের মধ্যে ইয়েলো দেওয়া আছে। তাহলে পার্থক্যটা বোঝা যাচ্ছে। বুঝতে পারতেছি আমরা?
তাহলে আমরা সবাই এই জিনিসটা চেষ্টা করবো করার জন্য, যে কোনো একটা লেখাটাকে বড় করব। প্রত্যেকে আমরা যে কোনো একটা নিজের নামই লিখবো, হ্যাঁ, লিখে আমরা বড় করব, বাংলা অথবা ইংরেজিতে আমরা লিখব। আমরা টাইপ করার জন্য কোথায় যাব? টাইপ টুলে যাচ্ছি, তাই না? টাইপ টুলে গিয়ে ভিউ থেকে টাইপ, সরি উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার কন্ট্রোল টি দিলে আমাদের আসবে। কন্ট্রোল টি দিলে দেখেন, কন্ট্রোল টি দিলে আমাদের টাইপ টুলের প্যালেট অপশন আসছে। এইখান থেকে আমরা মাউস ক্লিক করব, হ্যাঁ, আমরা লিখব। আমরা যে কোনো ওয়ার্ড লিখতে পারবো, হ্যাঁ, লিখে এটাকে বড় করব, টেনেই বড় করলাম। আমরা কি লিখছি সবাই দেখেন। তারপরে টাইপ টুলে যাব, গিয়ে মাউস ক্লিক করব। লিখছেন না? খুঁজে পান নাই? লিখছেন? টাইপ টুল পান নাই? টাইপ টুল পাইছেন? টি লেখান, টি দেওয়া আছে এখানে। পেন টুলের সাথে যে টুলসটা টি দেখা আছে, টি, এদিকে তাকান, এই যে টি, এই টুলসের সাথে যে টিটা, হ্যাঁ তাই তো ক্লিক করবি। ক্লিক করে আমরা লিখবো, টাইপ করবো। এখন টাইপের কিছু কাজ দেখাবো। খালি ডিজাইন করলে তো হবে না, টাইপ লিখতে তো করতে হবে, তো না? কি খুঁজে পান নাই? পান নাই? এদিকে দেখেন, এই টাইপ টুলে ক্লিক করেন, এখানে মাউস ক্লিক করবেন। আমরা কি টাইপ করতে পারি নাই? হ্যাঁ দেখেন, এদিকে তাকান, এই টাইপ টুল সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল টি দিব। বাংলা দরকার নেই, ইংরেজি লেখেন। কন্ট্রোল টি, দেখেন উইন্ডো থেকে টাইপ, দেখেন তাকান এদিকে, লেখেন ক্যারেক্টার লেখা আছে, কন্ট্রোল টি আসবে। আচ্ছা এখন দেখেন, এখানে আমরা লেখাকে এরকম করে লেখাটাকে টাইপ করার পর বানান দেখবো আগে, হ্যাঁ, এটাকে ক্রিয়েট আউটলাইন করে
দুটোটা সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখন দেখেন এই লেখাটাকে আরো ডিজাইন করা যাবে। এই অবস্থায় বিভিন্নভাবে এটাকে আঁকাবাঁকা করা যাবে। সেটা করার জন্য এই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্ট মেনুতে যাব। ইফেক্ট মেনুতে যাব, এইরকম ডিজাইন করার পরে বা যে কোনো কাজের মধ্যে এই ইফেক্টটা ব্যবহার করা যাবে। দেখেন প্লিজ আমরা এদিকে দেখবো সবাই। এই লেখাটাকে এরকম কাজ করার পরে কখনো এরকম রাখতে হবে, কখনো আমার যদি প্রয়োজন হয় সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ওয়ার্কতে যাব। কোথায়? ইফেক্ট থেকে ওয়ার্ক, ওয়ার্কে গিয়ে আরকে যাব। এখানে দেখেন প্রিভিউতে যাব। দেখেন লেখাটা আমি বিভিন্ন সময় এরকম দেখি, তাই না? তারপরে এখানে দেখেন বিভিন্ন স্টাইল আছে, এখানে নেওয়া যাবে, এখানে নেওয়া যাবে। কিন্তু কোথায় কোনটা ব্যবহার করবেন কাজের অবস্থা বুঝে এইসব ডিজাইন দিবেন। হ্যাঁ, যে শিখছি এই জায়গায় সব জায়গায় এটা দিবেন না। হ্যাঁ, যেসব জায়গায় প্রয়োজন মনে করেন যে এই জায়গায় এই ধরনের লেখাটা দিলে হয়তো ভালো লাগবে, হ্যাঁ, ঠিক তখনই ওই জায়গায় দিবেন। আমরা এখানে অনেকগুলো কাজের মধ্যে আছে। হ্যাঁ, এই না তো সবই আছে, ফিল টিল নাম টাম কিছুই নেই, তোমার একসাথে হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি সবাই? আমি সামনের দিকে আগাবো, আমার সময় কিন্তু নাই। এখন দেখেন আমরা কিছু টুলসের মধ্যে ইম্পর্টেন্ট টুলস আরেকটা আছে টাইপ টুল। আমরা এতক্ষণ যাবত কিছু ডিজাইন করলাম, তাই না? কিন্তু ডিজাইনের মধ্যে কি থাকে? টাইপ করতে হবে, লেখা থাকতে হবে, ফন্টের মধ্যে বিভিন্ন ফন্টগুলোকে মুখস্থ থাকতে হবে। কিছু কিছু ফন্ট আমরা কোথায় বাংলা ফন্ট মুখস্থ করতে হবে, কখনো ইংরেজি ফন্ট, কোন ফন্ট দেখতে কীরকম, লেখা স্টাইল, হ্যাঁ, বিভিন্ন স্টাইলগুলো আমরা কীভাবে দেখব। আমরা দেখেন এখানে ক্যারেক্টার প্যালেট, এইটার পুরো বিষয়টা আমি বোঝাচ্ছি। আমি দেখেন এটা ভালো করে যদি না বুঝি শুধু ডিজাইন করলে তো হবে না। লেখা সেটিংও কি ডিজাইন, তাই না? কোথায় কেমনে সেটিং করব। এখন দেখেন আমি যখন টাইপ করব, এটা হচ্ছে দেখেন নর্মাল টাইপ, মানে যখন আমি এখানে টাইপ করেছি লেখা কিন্তু বাইরে যাচ্ছে। বাহির বলতে এখানে দেখেন এই যে একটা বক্স দেওয়া আছে, তাই না? এই এরিয়ার বাইরে যদি চলে যায় কোনো লেখা, ওই লেখা প্রিন্ট হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই এরিয়ার ভিতর নিতে হবে। আমরা যেমন MS ওয়ার্ডে টাইপ করি, লেখা কি নিচে নিচে চলে আসে না, অটোমেটিক নিচে চলে আসে। তো সেই জন্য আমাকে এইখানেও সেই ব্যবস্থা করতে হবে। কিভাবে করব? আমরা একটা বক্স নেব, অথবা টাইপ টুলে ক্লিক করে আমরা ফন্ট সাইজটাকে সাজিয়ে নিব। আগে ধরেন এখানে মাউস ক্লিক করে এইভাবে টান দিব। কোনটা দিয়ে? আমি টাইপ টুল দিয়ে মাউস দিয়ে টান দিয়েছি এইভাবে। হ্যাঁ, টান দিয়ে আমি এখন টাইপ করব। যখন ফন্টটাকে বাড়াই নিছি, এখন যদি আমি টাইপ করি, আমি ভিউটাকে বড় করেছি। এখন দেখেন আমি এমনিতেই কোনো কিছু টাইপ করতেছি। যখন এরিয়া চলে আসছে, এরিয়ার বাইরে যাওয়ার আর সুযোগ নাই। হ্যাঁ, এখন দেখেন আমি এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ধরেন আমার একটা প্যারা হলো এটা, তাই না? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, আরেকটা প্যারা হলো, আবার এন্টার দিলাম, আরেকটা প্যারা হলো, তাই না? আমরা তো এইভাবে টাইপ করি। হ্যাঁ, এখন এই অংশটার মধ্যে দেখেন আমরা এইটা হচ্ছে আমরা MS ওয়ার্ডেও এই বিষয়টা জানি। যেমন ফন্ট সাইজ আমরা কতটুকু বাড়াবো, প্লিজ আমরা সবাই দেখবো একটু। আমরা এখানে ফন্ট সাইজ কতটুকু বাড়াবো,
আমি যদি ফন্ট সাইজ বড় করি তাহলে সবগুলো আমার বড় হচ্ছে, তাই না? এখানে দেখেন এর হচ্ছে, আমি একটু যাবো তো, আমরা যদি সকালবেলা আসতে দেরি করে দিচ্ছি, ঠিক আছে, বিকেলের সময়টাতে আমরা কেমন একটু অগোছালো মনে হয় না, ক্লান্তিকর মনে হয়। তো আমরা সকালের সময়টা যদি একটু আর্লি আসি, তাহলে যে আরিফ ভাই যে কথাটা বলতেছেন যে আমি এখনো মূল কাজে যাইনি, ঠিক আছে, আমার এই মিসরেডি কিন্তু আমার কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে। আমরা যদি আর্লি আসি, আমি যতটুকু মনে করি যে আমার আগে ট্রেনার আসবে না, ট্রেনারের আগে আমি আসবো, ঠিক আছে। কিন্তু আমরা আসলে অনেকে একটু দেরি আসছি, অনেকে 10টার সময় আসছি। তো আমরা একটু যদি আর্লি আসি তাহলে ওনারা 9টার মধ্যে আসে, ওনারা আসার চেষ্টা চিন্তা করেন 9টার মধ্যে, 9টার মধ্যে ওনারা আসলে তো আমরা না আসলে একটু ক্লাস স্টার্ট করা যায়। আর আমি আসলে এটা মনে করি যে একদিন যদি বাকি থাকে আর কি ক্লাস স্টার্ট করি, তাহলে ওই জিনিসটা জানা হবে বা পরিপূর্ণ জিনিস জানতে পারবো। সেক্ষেত্রে আমরা সকালে করে একটু ফ্যামিলি আসি, 9টার মধ্যে আসি। আজকে দ্বিতীয় দিন হচ্ছে আগামী 3 দিন আছে, কালকে আমরা সেটা শেষ করব, বুঝে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, আমরা যেটা আমরা আরিফ ভাইয়ের ক্লাসে একটা জিনিসটা দেখেছি যে কাজগুলো আসলে খুব ব্যবহার, ঠিক আছে। বাচ্চাদের বিভিন্ন কালারের পেন্সিল দেওয়া, কালার দিয়ে কাজ করে, আমরা হচ্ছে এইগুলো হচ্ছে একটা কালার পেন্সিল, ঠিক আছে। তো সেই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে কাজ করে আমাদের কাছে খারাপ লাগবে, ভালো লাগবে, বাট আমাকে আরও ভালো লাগবে যদি আমি কাজগুলো নিজে বসে বসে পরিপূর্ণ করে করতে পারি। যে কাজগুলো আজকে করা হচ্ছে আমরা আপনি যদি চর্চা করি, এই কতটুকু গ্যাপ থাকতেছে। আমরা ওই যে ভিডিও ক্লিপগুলো নিয়ে যাবো, রেকর্ডিং ক্লিপগুলো নিয়ে যাবো, কিন্তু নিয়ে যে আমরা মেশিনে রেখে দিতে পারবো, আসলে আমরা একটু দেখবো, ঠিক আছে। দেখলে হয়তো আউটপুট পাবো। আর আমি আসলে চলে যাবো সকালে, অবশ্যই কাজে সবাই আসবো, ঠিক আছে। এই 3 দিনে আমাদের যেটুকু পাওয়া দরকার আমরা পরিপূর্ণ করে দিতে চাই। কারণ আমরা হচ্ছে কিন্তু এখানে যে কাজগুলো করতেছি, একটা ছবি তৈরি করতেছি, এখানে কিন্তু একটা অবজেক্ট, আমরা যে কাজগুলো করতেছি যে দুইটা লেখাকে এক জায়গায় নিচ্ছি বা এই জায়গা ফুল করলাম, কিন্তু একটা অবজেক্ট এই ইমেজটার আসলে বাস্তব রূপটা কিন্তু আসলে কতভাবে দেওয়া যায় সেটা নিয়ে যে ফটোশপে এটাকে অনেক কাজ আছে, ঠিক আছে, ওগুলো দিয়ে দেখাবে না হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে। তো আমরা এলাক করে আমরা সকালে 9টার মধ্যে আসি, ঠিক আছে। কাজ কাম থাকবে, দিনের পরে সব কাজ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আর ওই ক্লিপগুলো একটা পেন ড্রাইভে দিয়ে দেবেন, একজন নিয়ে সবার পেন ড্রাইভে পাঠাবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে টাইপ করলাম, মানে আমি ইচ্ছা মতো কিছু লেখা লিখলাম, তাই না? আমি কি করেছি দেখেন, আমি ফন্ট সাইজ বাড়ানো হয়েছে, এখানে বোল্ড ইটালিক রোমান আছে, তাই না? আমি যখন রোমান সিলেক্ট করবো তখন লেখাটা নর্মাল হবে। আমার ক্যাশ লকে দেওয়া ছিল, এই জন্য সবগুলো লেখা আমার কি হচ্ছে, বড় হাতের আসছে, তাই না? আমরা তো MS ওয়ার্ডে কাজ করি নাকি, আমরা টাইপ করতে পারবো, কিন্তু এইখানে কিভাবে সাজাবো আমরা? এখানে দেখেন, এখানে হচ্ছে ফন্ট সাইজটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফন্ট সাইজটা বাড়তেছে, তাই না? আমি যদি নিচে এরোতে যাই তখন আমার কি হচ্ছে, ফন্ট সাইজ ছোটো হচ্ছে। আর এই পাশেটা দেখেন, লিডিংটা হচ্ছে লাইন থেকে আর লাইনের দূরত্ব, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। যদি আমি এখানে ক্লিক করি তখন এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব আমার বেড়ে যাচ্ছে। তারপরে দেখেন কার্নিংটা হচ্ছে একটা অক্ষরের মাঝে আর একটা অক্ষর আমি যদি একটু গ্যাপ দিতে চাই, খেয়াল করি আমরা দুইটা স্পেস দিয়ে যে গ্যাপটা হয়, তাই না, এর থেকে আরো কম গ্যাপ আমি দিতে চাই, কোনো কারণে আমার লাগবে। এই কাজটা করতে হয় বিশেষ করে গার্মেন্টসের বা বিভিন্ন অ্যান্টেক জাতীয় কোনো কাজ করতে গেলে আপনাকে বলে দিবে যে এখানে এই পরিমাণ গ্যাপ দেন, কার্নিং করে দেন। আমি এখানে ধরেন F এবং S এর মধ্যে কার্সারটা রাখলাম আমি, হ্যাঁ, রাখার পরে আমি এইখানে এই দেখেন একটা অক্ষর সিম্বলটা দেখেন, এখানে যদি আমি 50 দিই, দেওয়ার পর যদি ইন্টার দিই তাহলে আমার এখানে সামান্য পরিমাণ অংশ বাড়ছে, গ্যাপ হয়েছে, দেখছেন কি? বুঝেন নাই? এখন দেখেন এখানে যদি আমি কোনো গ্যাপ নাই, এখানে যদি আমি 50 দিই তাহলে সামান্য পরিমাণ গ্যাপ হয়েছে। এই গ্যাপ এবং এই গ্যাপের মধ্যে ডিফারেন্স আছে না, মানে এখানে কম গ্যাপ হয়েছে। এই কাজগুলো আপনাদের
জানতে হবে। হ্যাঁ, তারপরে আমরা একটা ওয়ার্ডের মধ্যে যদি গ্যাপ দিতে চাই, মানে একটা শব্দের মধ্যে, তখন আমাকে করতে হবে এইটা সিলেক্ট করবো। আমি এখানে যদি 50 দিই তাহলে পুরো শব্দগুলোর মধ্যে আমার চেঞ্জ হবে। তারপরে দেখেন এইখানে ভার্টিক্যাল স্কেল, মানে লেখাটা উপর নিচে বাড়াবো। হ্যাঁ, উপর নিচে বাড়াবো। এখানে 100% ডিফল্ট অবস্থায় থাকে। এখানে 120 যদি দিই, এন্টার দিব, তাহলে আমরা লেখাটা উপর নিচে বাড়ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে হরিজন্টাল স্কেল, মানে পাশাপাশি বাড়বে। এখানে যদি 120 দিই তাহলে লেখাটা পাশাপাশি বাড়বে। তারপরে দেখেন আমরা অনেক সময় একটা অক্ষরকে উপর নিচে নিই, যেমন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লিখি, তাই না? একটা অক্ষরকে উপরে অথবা নিচে আমরা আনি। এটাকে আনার জন্য দেখেন আমরা একটা অক্ষরকে সিলেক্ট করব। সিলেক্ট করে এরতে যদি যাই নিচে, দেখেন এটা হচ্ছে বেসলাইন শিফট, একটাকে উঠাবো, হ্যাঁ, আবার নামাবো। এটা আমাদের 0 অবস্থায় থাকে। আচ্ছা, এই হলো যে এইখানে আমরা কিভাবে সাজাবো। আর প্যারাগ্রাফটা তো আমরা বুঝি, আমরা এমএস ওয়ার্ডে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন জানি, তাই না? জাস্টিফাই জানি, তাই না? এগুলো আমরা করেছি। তারপরে দেখেন ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, দেখেন লেফট ইন্ডেন্ট, অর্থাৎ এই এরিয়ার মধ্যে আমি যদি 10 পয়েন্ট বাম দিকে গ্যাপ রাখি তাহলে 10 পয়েন্ট বাম দিকে গ্যাপ হলো। আমি যদি ডান দিকে 20 পয়েন্ট গ্যাপ রাখি তাহলে ডান দিকে 20 পয়েন্ট গ্যাপ হলো। কোনো অবজেক্টের কি এরিয়ার মধ্যে, কি দেখতেছেন সবাই? আচ্ছা, তারপরে দেখেন আমি আগের অবস্থায় গেলাম। এখন দেখেন ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, প্রত্যেকটা প্যারার প্রথম অক্ষর ভিতরের দিকে যাবে। যদি আমি এখানে 20 লিখি তাহলে প্রত্যেকটা প্যারার প্রথম অক্ষরগুলো ভিতর দিয়ে গেছে। এই যারা পত্রিকা বা ম্যাগাজিন পড়ার সুবিধার্থে এই জিনিসগুলো করা হয়। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তীতে যাব। দেখেন পেজ বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব, আর হচ্ছে প্যারার থেকে প্যারার দূরত্ব। কিভাবে আমরা এটাতে যাব, প্যারার থেকে প্যারার দূরত্ব। তাহলে কি হলো, লাইন ঠিক থাকলে এই মাঝখানে প্যারা গ্যাপ হলো আমার, তাই না? এখন আমরা এই সংক্রান্ত একটা ছোট্ট একটা কাজ করব, মানে টাইপ টুলে কিছু একটা কাজ করব। কাজটা কিরকম, আরও 2টা টাইপ টুল আছে। প্রথমটা এবং দ্বিতীয়টা কিন্তু আমি কাজ করলাম। একটা হচ্ছে যে নর্মালভাবে লিখবো, আর একটা হচ্ছে কোনো এরিয়ার ভিতরে লিখবো। তখন আমাকে এই টাইপ টুল সিলেক্ট করবো, তবে এটা তো করা যাবে। আর একটা হচ্ছে দেখেন টিটা বাঁকানো, মানে কোনো আঁকা বাঁকা লেখার মধ্যে লিখবো। কীরকম, আমরা যদি এখানে পেন টুল দিয়ে বা এটা দিয়ে কোনো দাগ দিই, আমি চাচ্ছি যে এই লেখার মধ্যে দিয়ে আমার লেখা যাবে, তখন আমাকে এই পাথ টাইপ টুল সিলেক্ট করতে হবে। এটাকে পাথ টাইপ বলে, এটা একটাকে পাথ বলে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা টাইপ করব। যেদিক দিয়ে আসে ঠিক ওটা ওদিক দিয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে যে যেদিকে আমি খুশি সেদিকে যাওয়া যাবে। তাহলে আমরা তারপরে দেখেন ভার্টিক্যাল পার্ট টাইপ। ভার্টিক্যাল পার্ট হচ্ছে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাব। এই টুলসের এই ব্যবহারগুলো অন্য কোনো প্রোগ্রামে নাই। হ্যাঁ, শুধু ফটোশপে কিছু আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট টাইপ। এর মধ্যে প্রথমটা এবং তৃতীয়টা, এই 2টা মনে রাখলেও আপনাদের চলবে, আপাতত আর দরকার হবে না, খুব বেশি দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন আমরা ছোট্ট একটা কাজ করব, যেমন আমরা রাউন্ড শেপের মধ্যে কিভাবে লিখব। আমরা যদি একটা বৃত্ত নেই, দেখেন এখানে ক্লিক করলাম, ইঞ্চি করে নিয়ে আগে ভিউ থেকে শো রুলার নিয়ে এসে ইঞ্চি করে নিব। এখানে আমি 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি একটা বক্স নিলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় 20% শুরু করে আরেকটা বক্স নিব। স্কেল করে ডাবল ক্লিক করব, এখানে 80 লিখব, কপি করলাম, কন্ট্রোল ডি দিলে আমার আরেকটা হলো, কন্ট্রোল ডি
এখন আমরা চাচ্ছি যে মাঝখানের লাইনটাতে আমি লিখবো। হ্যাঁ, আমার যদি বাংলা ফন্ট থাকে, আমি যদি দেখে আছে কিনা, বাংলা ফন্টের জন্য কি চেঞ্জ করতে হয়? বিজয় Ctrl+B চেঞ্জ করতে হয় নাকি জানি? হ্যাঁ, এখন দেখি আমরা কিভাবে টাইপটা করব। এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, করে এই পাথ টাইপটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখন আমরা লিখব, দেখেন আমরা কি করলাম, দেখেন এই লেখাটা কিন্তু গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে দেখেন, প্রত্যেকটা অক্ষর গ্যাপ হয়ে গেছে, তার মানে এখানে 50 দেওয়া ছিল। এখন এই লেখাটা আমি এই রাউন্ডের মাঝে আনবো। আনার জন্য আমরা প্যারাগ্রাফে যাব, গিয়ে সেন্টার করব। যাদের সিএস প্রোগ্রাম ইনস্টল করছেন, কাজ করতেছেন, তাদের জন্য এটা একটু সমস্যা হবে, তারা আরেকভাবে করতে হবে। এখন দেখেন এখানে সিলেক্ট করে কারেক্টার পেজে আমি ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। এখন দেখেন এইখানে লেখাটা এই যখন লিখলাম, ভিতরের দাগ কিন্তু এখন আর নেই, তাই না? বুঝতে পারতেছি, ভিতরের দাগটা কিন্তু নেই। আমরা এই লেখাটা আমার এই দাগের মাঝে আমরা আনবো। আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে কারেক্টার প্লেটে বেসলাইন শিটের নিচে আমি ক্লিক করব। যখন দেখবো যে আমার লেখাটা মাঝে চলে আসছে, হ্যাঁ, তখন আমি অফ করে দেব। এখন আমরা নিচে আরেকটা লিখবো এই লাইনের মধ্যে। কিভাবে লিখবো? এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখেন এখানে একটা লম্বা দাগের মতো দেখা যায়, তাই না? এটাকে ধরে মাউস দিয়ে আমি ঘোরাচ্ছি। যখন ঘুরাইতেছি, এখন এই অবস্থায় লেখাটা ঘুরে গেছে, নিচের দিকে চলে গেছে, উল্টা হয়ে গেছে। মাউসটাকে আমি ভিতরের দিকে নিয়ে যাব, তখন সোজা হয়ে গেছে। যখন মাউসটা বাইরের দিকে থাকে, তখন লেখাটা উল্টা হয়ে যাচ্ছে। যখন মাউসটাকে চেপে ধরে রাখছি, আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, তখন লেখাটা সোজা হয়ে যাচ্ছে। এই অবস্থায় অল্টার ধরবো। তারপরে আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে লিখব অন্য কিছু। তারপরে আমাদের এখানে এই জিনিসটা স্টার্ট দেওয়া থাকে এখানে, তাই না? এই জিনিসটা যেইভাবে রাউন্ড শেপের মধ্যে আছে, হুবহু অপোজিটে নিব কিভাবে? হ্যাঁ, আমরা এটাকে একটা গাইডলাইন দিলাম। এই দুইটা স্টার আমি এই পাশে নিব সমানভাবে। কিভাবে নিব আমরা বলেন? রিফ্লেক্ট টুল দিয়ে। ইয়েস, এখন আমরা রিফ্লেক্ট টুল দিয়ে এখানে ক্লিক করব। দেখেন মাঝখানে এখানে ক্লিক করব, শিফট অল্টার ধরে নিচে এখানে একটা ক্লিক করব। তাহলে আমার সরাসরি এই কালারটা এইভাবে চলে আসবে। এখন আমরা এটার মধ্যে ধরেন কোনো কালার দিলাম, তাই না? আমাদের বাংলাদেশের যে মনোগ্রাম, বাংলাদেশের যে ম্যাপ কিন্তু আইনা বসাই দিলে হবে না, আমরা ম্যাপটাকে বানাইতে হবে। এখন আমরা কাজে যাব। ম্যাপটাকে, বাংলাদেশের মানচিত্র আমরা সবাই দেখি, তাই না? ম্যাপটাকে কি করতে হবে? স্ক্যান করতে হবে। যদি না থাকে, হ্যাঁ, স্ক্যান করতে হবে। থাকলেও যে আপনাদের কাছে পাথ করা নাই, বানাইতে হবে সেটাকে। আমরা সেটা পরবর্তীতে বানাবো। আমি জাস্ট নর্মালভাবে তৈরি করে দেখাচ্ছি, জাস্ট কীভাবে আমি নর্মালভাবে করা হয়। আর সঠিকভাবে করার জন্য আমরা কি ওটাকে স্ক্যান করে ওটার উপরে কীভাবে হাত ঘোরাবো, ওই জিনিসটা করতে হবে। এখন আমি এইভাবে আমি পেন্সিল টুল দিয়ে নর্মালভাবে আমি ম্যাপ এটা তৈরি করতেছি, খেয়াল করেন।
মানে আপনার খাতার মধ্যে যেভাবে আঁকেন, হ্যাঁ মানে জাস্ট আকৃতিটা আমি নিচ্ছি, আকৃতিটাকে নিয়ে আমি ফিল কালার করে দিচ্ছি। এটাকে আমি শিফট অল্টার ধরে এইরকম লোগোর মধ্যে যদি ম্যাপ তৈরি করা হয় তাহলে কিন্তু আপনাকে জেলো নেবে, কারণ আপনি মানচিত্রটাকে ভুল করছেন। এইখানেও যেটা করছে এটা ভুল করছে, বুঝতে পারছেন? আমি রুমে ঢুকেই দেখছি সঠিকভাবে আঁকা হয় নাই, যিনি তৈরি করছে, হ্যাঁ মানচিত্রটা কিন্তু সঠিকভাবে হয় নাই। এই জন্য আমাদের যে লোগো, সেই লোগোটাকে সঠিকভাবে করতে হবে, তাই না? কারণ লোগোটা চেঞ্জ করার আপনাকে সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু যদি প্রয়োজন কখনো নিজের মতো করতে হয়, যদি আপনাকে কোনো প্রতিষ্ঠান বলে যে আমাকে লোগোটা বানাইতে হবে, হ্যাঁ তখন ঠিক লোগোটা আপনার মতো করে সে বানাইলেন, হ্যাঁ সেটা অন্য জিনিস। যদি কারো লোগো বানানো থাকে এটাকে চেঞ্জ করার সুযোগ থাকবে না, এটাকে হুবহু বানাইতে হবে। সেই হুবহুটা কেমনে বানাবো আমরা পরবর্তীতে যাব। এখন জাস্ট আমি কিভাবে কালারটা দেওয়া হয় দেখেন, এইটার মধ্যে ইয়েলো কালার দেওয়া আছে, এই দাগটার মধ্যে রেড কালার দেওয়া আছে, তারপরে আমরা এই লেখাটার মধ্যে আমাদের সবুজ কালার দেওয়া আছে, এই কালারটার মধ্যে আমাদের সবুজ দেওয়া আছে। তাহলে আমরা পূর্ণাঙ্গ একটা জিনিস লোগো, এত ধরনের একটা লোগো বানাবেন বড় করে, তখন যেটাকে কোথাও বসানোর জন্য আপনাকে ছোট করতে হবে, তাই না? ছোট করার জন্য আমরা এটাকে কি করব, গ্রুপ করব। এখন ছোট করার জন্য আমরা কিতে ছোট করব, স্কেল টুল দিয়ে, স্কেল টুল দিয়ে ছোট করব। আমি ধরেন এটাকে 30% রাখবো, পরে এটাকে ওকে করবো। তাহলে কি হলো, আমার সব সহ একসাথে কি হলো, ছোট হলো। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এই লেখাটা কিভাবে লিখবো আমরা প্রত্যেকেই কাজ করব। মানে কি অলসতা ধরে গেছে নাকি? হ্যাঁ কি ঘুম পাচ্ছে অনেকের নাকি? আমরা সবাই কি একটু উঠবস করব? হ্যাঁ মনোযোগ থাকবে না, উঠবস করলেও মনোযোগ আসবে না। শুনেন, এখন কাজের কিন্তু নিজের প্রতি আগ্রহ থাকতে হবে, না হলে কিন্তু দূর করে শেখানো যাবে না, তাই না? এখন হচ্ছে যে আমরা এতক্ষণ দেব টুলসের পরিমাণ, কিছু কিছু কাজ দেখাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে, তাই না? এখন আমি কিন্তু কাজে যাচ্ছি, আমাদের সময় কিন্তু কম, কালকের মধ্যে আমরা এই লেখাটা শেষ করবো যেভাবেই হোক। যেই কাজগুলো আপনাদের প্রয়োজন বেশি ওইগুলো আমি দেখাবো, হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন যদি মনে করেন যে আমার এটাতে আমাদের হবে না, তাহলে কিন্তু হবে না। এখন আমরা প্রথমে ইলিশ টুল নিয়ে একটা বৃত্ত তৈরি করব। মাউস ক্লিক করবো, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা বক্স নিব। প্রত্যেকে এই বক্সটা নেন। আমরা যখন ফটোশপে যাব তখন আরো ভালো লাগবে, আমরা যখন বিভিন্ন রকম ইমেজ দিয়ে আমরা যখন কাজ করব। আমরা ইলিশ টুল নিয়ে রাউন্ড শেপ যেটা আছে এটাকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা বক্স নিব। নিছেন? এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন, এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায়
আমরা স্কেল টুলে যাব, স্কেল টুলে যাব, বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টুলে যাব, গিয়ে এখানে আমি 80 লিখব, ইউনিফর্মে 80 লিখে আমি কপি করব। যখন কাজ করব ফিল কালারটাকে কি করতে হবে, নান করতে হবে। দেখেন এখানে শুধু স্টুকে কালো কালার দিব। এই স্যার কেউ নাই, পানি পানি আমরা কি একটা দাগ দিতে পারছি সবাই? তারপরে স্কেল টুলে ডাবল ক্লিক করব, করে আমার এখানে 80% করে কপি করব, করছি। তারপরে কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হবে, ডি ডি ডি। জি, দ্বিতীয়টাকে নেওয়ার জন্য স্কেল টুলে ডাবল ক্লিক করব, প্রথমটা সিলেক্ট করে 80 করব, 80 লিখব। আমরা কি সবাই করছি তিনটা দাগ? 80 করছি, 80 পরে কন্ট্রোল ডি দিছি, আরো 80% শুধু আরেকটা হয়েছে। হ্যাঁ, প্রথমটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটাকে নাম করেন, তারপরে স্কেল টুলে ডাবল ক্লিক করব, 80% করে কপি করব। কি এই পর্যন্ত কি কয়জন হয়েছে? দেখি সবার হয়েছে? কি জন্য হচ্ছে না? আমি কি বলতেছি, আমি বলার সময়টা খেয়াল করেন। যখন ফিল কালার নিছেন, স্টুক কালার নিছেন, ফিল কালারটাকে নাম করেন, স্টুকে কালো কালার দেন, ফিলে নাম করেন। হ্যাঁ, এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এই ফিল কালার নাম করা আছে। হ্যাঁ, তো একটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্কেলটা ডাবল ক্লিক করলে ইউনিফর্মে 80 লিখলে কপি করলে ভিতরে একটা দাগ হবে, হয় নাই?
আমি ইংলিশ মিডিয়াম
তাহলে দেখেন আমরা মোটামুটি রাউন্ডের মধ্যে কিভাবে আমরা লিখবো, তাই না? এটা আমাদের আইডিয়া হয়েছে, আমরা কালকে জিনিসটা বানায়া নিয়ে আসবো প্রত্যেকেই। হ্যাঁ, আচ্ছা, আমরা আর কিছু টুলসের আপাতত যাচ্ছি না এখন, আমি কিছু কাজে যাচ্ছি এখন। হ্যাঁ, কাজ বলতে একটা শুধু সিম্পল একটা কাজ করব, টাইপ টুল দিয়ে একটা কাজ করব। এটা হচ্ছে আমি একটা ভিজিটিং কার্ডের জন্য আমরা কিভাবে সঠিকভাবে মাপ দেব, আমরা প্রত্যেকে এটা নোট করব, যদি নোট খাতা থাকে, যদি ইয়া থাকে আমরা একটা নোট করব। ভিজিটিং কার্ড করার জন্য আমরা সঠিকভাবে কিভাবে মাপ নেব। দেখেন, আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে যখন ক্লিক করব, ভিজিটিং কার্ডের জন্য আমরা কি করব দেখেন, ভিজিটিং কার্ডের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে না? তারপরে ফন্টের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। এখন আমরা নামের জন্য সাইজটা কিভাবে দেখব, উইথের মধ্যে আমরা 3.25 দিব, 3.25। হ্যাঁ, আর হাইটে আমরা 2 ইঞ্চি দিব। এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড। দেখি আমরা প্রত্যেকে অফিসে বিভিন্ন রকম কার্ড আছে না? 3.25 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি এবং 2 ইঞ্চি ভিজিটিং কার্ড, 3.25 ইঞ্চি এবং 2 ইঞ্চি। এটা হচ্ছে ভিজিটিং কার্ডের কাগজের একটা সাইজ। হ্যাঁ, এখন আমরা 3.25 উইথে এবং হাইটে লিখবেন 2 ইঞ্চি। কিভাবে লিখবো আমরা দেখেন, রেক্টেঙ্গেল টুল দিয়ে মাউস ক্লিক করব, এখানে আমরা লিখবো উইথের মধ্যে 3.25 ইঞ্চিতে নিব। হ্যাঁ, হাইটের মধ্যে 2 ইঞ্চি লিখবো, লিখে ওকে করবো। দেখেন এরকম আসছে কিনা সবার? আচ্ছা, তারপরে আমরা লেখার জন্য, হ্যাঁ, আমাকে কাগজ থেকে লেখাটাকে ভিতরে রাখার জন্য আরেকটা দাগ দিব, মানে আমি আগে এরিয়াটাকে সিলেক্ট করব যে এর ভিতরে আমি লিখবো। লেখার জন্য আমরা কি করব দেখেন, অবজেক্ট মেনুতে যাব, এই অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব, গিয়ে -5 mm মিলিমিটার অথবা 0.2 ইঞ্চি, মানে 5 মিলিমিটার অথবা 0.2 ইঞ্চি দিব। দেখেন আমার এইরকম দুইটা দাগ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটা ফ্রেমের মতো কাজ করছি না, ডিজাইন দিছি না অফসেট পাথ করে, ঠিক একই জিনিস এখানে -5 mm দেব, মিলিমিটার অথবা 0.2 ইঞ্চি লিখবো।
কোথায় লিখবো? দেখেন, আবার দেখেন, এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাতে যাব, গিয়ে -5 mm অথবা 0.2 ইঞ্চি দিব। .2 ইঞ্চি, 2 ইঞ্চি দিলে তো ভিতরে জায়গা থাকবে না। একটা দিব, যে কোনো দুইটা না, যে কোনো একটা দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা লিখবো। এখন ধরেন আমি আমার নাম লিখতেছি। হ্যাঁ, এখন নাম লেখার জন্য দেখেন নামের যে ফন্ট সাইজ, আমরা যে নাম, যার যে নামটা লিখবো, নামের জন্য যে ফন্ট সাইজ, যদি আমি এরিয়াল লিখি, হ্যাঁ, নামের জন্য সর্বোচ্চ 10 থেকে 12 ফন্ট দিব। কি দিব? 10 থেকে 12 ফন্ট দিব আমরা। হ্যাঁ, এখন দেখেন আমি আমার নাম লিখলাম এবং ডেজিগনেশন লিখলাম। লাইন স্পেসিং অনেক দূরে হয়ে গেছে। কি জন্য? আমার আগে যে লেখাটা, লোগোটা তৈরি করেছিলাম, সেটার জন্য আমার এটাকে দূরে চলে আসছে। লাইন স্পেসিংটাকে অটো রাখবো। এখন লেখাটা সেন্টার করা আছে, তাই না? লেখাটাকে আমরা প্যারাগ্রাফে থাকা অবস্থায় লেফটে থাকার কথা। হ্যাঁ, এটাকে আমরা ডেজিগনেশনের মধ্যে কখনো এখানে স্পেস দিয়ে এই পাশে নিব না। আমরা নিব কিভাবে? দেখেন, রাইট অ্যালাইন করব। রাইট অ্যালাইন করে এইখানে ডেজিগনেশন লেখাটা আমি এখানে ডিজাইনার লিখছি, তাই না? এই ফন্টটা কত দিবেন? 7 থেকে 8 পয়েন্ট দিবেন। এই লেখাটাকে ধরে আমি এখানে নিয়ে যাব। আমি কি বুঝতে পারছি? নামের জন্য কত দিব ফন্ট সাইজ? যে কোনো ভিজিটিং কার্ড করার সময় 10 থেকে 12 ফন্ট সাইজ রাখবো। হ্যাঁ, যখন আমরা আউটসোর্সের কাজ করেন বা যে কোনো কাজই করেন, যখন কাজ করবেন 10 থেকে 12 ফন্টের মধ্যে ফন্ট সাইজ রাখবো আমরা, এর বেশি দিব না। এক একটা ফন্টের স্টাইল কিন্তু এক এক ধরনের হবে। কখনো বিভিন্ন ফন্ট ছোট বড় হয় ফন্টের স্টাইল অনুযায়ী। আচ্ছা, তারপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। এখন আমি প্রতিষ্ঠানের নামটাকে আমি অন্য একটা ফন্টে দিলাম। আমি আমার পার্সোনাল একটা প্রতিষ্ঠানের নাম আমি লিখেছি এখানে। এই প্রতিষ্ঠানের নামটা সর্বোচ্চ 20 থেকে 25 পয়েন্টের মধ্যে রাখবো, যদি সেটা ছোট বড় হয়। যদি বেশি বড় হয় তাহলে ফন্টটাকে ছোট করব। আমি এখানে 20 পয়েন্ট রাখলাম। তারপরে আমরা অ্যাড্রেস লিখবো। এখানে আমাদের মনোগ্রাম থাকতে পারে, তাই না? এই পাশে আমাদের মনোগ্রাম থাকতে পারে। এখন আমি অ্যাড্রেস লিখব। অ্যাড্রেস লেখার জন্য আমি যে ডেজিগনেশনের যে ফন্ট সাইজ দিয়েছি ঠিক সেম সাইজেই হবে। আপনাদের নাম ইয়া করতে এখন দেখেন আমার লেখাটা এইটাতে এই ফন্টে কেন চলে আসলো? আমার এটা যে সিলেক্ট করা ছিল সেটা আমার চলে আসছে। এটাকে আমি এই ফন্টে নিব।
তাহলে আই ড্রপার দিয়ে এটার মধ্যে নিচের অপশনে ক্লিক করলে লেখাটা এই সাইজে চলে আসবে সরাসরি, অথবা আমরা ফন্ট সাইজটা এখানে নিতে পারবো। এইটাকে আমরা প্যারাগ্রাফে গিয়ে লেফট প্যানেল করব। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হবে, হ্যাঁ, যাতে আমি কি করতে পারি, মুভ করতে পারি কাজের সুবিধার্থে। এখন আমি এটার মধ্যে নিচে ধরেন আমি সেল নাম্বার লিখলাম, নাম্বারটা লিখে রাখেন। হ্যাঁ, এখন দেখেন আমরা যখন এটার মধ্যে লিখবো এখন দেখেন এই লেখাটার মধ্যে এই লেখাটাকে আমি এই পাশে রাখা হয়েছে। হ্যাঁ, এইখানে কোলনের আগে আমি কিবোর্ডে একটা ট্যাবে চাপ দিছি, এইখানেও চাপ দিয়েছি, আর একটা ট্যাব দিব। এখন দেখেন আমি কিভাবে সমানভাবে সাজাবো, এই দুইটা কোলন যেন সমান থাকে, মানে লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো থেকে টাইপে যাব, টাইপ গিয়ে ট্যাব রোলার গিয়ে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তাহলে আমরা এইভাবে একটা লেখার সেটিংটা আমাকে এইভাবে করতে হবে। আমি যে দাগগুলা দেওয়া হইলো খেয়াল করেন, ভিতরে যে দাগ দেওয়া হয়েছে, তাই না, এই দাগটা দেওয়া হয়েছে শুধু কিসের জন্য, আমি যেন লেখাটা এর ভিতরে রাখতে পারি। হ্যাঁ, এই কোনো দাগে কিন্তু থাকবে না, এক সময় আমি যখন ফাইনাল হয়ে যাবে আমি দাগ দেখবো, এটাকে আমরা নাম করে রাখবো, কিন্তু আমাকে দাগটা রাখবো এই জন্য যেন লেখাটা আমার এর ভিতরে থাকে। তাহলে আমরা মাপ দিয়েছি কত, মাপ দিয়েছি 3.25 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই না। লেখার জন্য আমরা ফন্ট সাইজ, নামের যে ফন্ট, ওই ফন্ট সাইজ 10 থেকে 12 দিব, আর ডেজিগনেশনের জন্য দিব আমরা 7 থেকে 8 ফন্ট। প্রতিষ্ঠানের নামের জন্য আমরা 20 থেকে 25, সেটা কোনো কোনো প্রতিষ্ঠান অনেক বড় থাকে লেখা, তাই না, অবস্থা বুঝে আমরা বড় ছোট করব। আর অ্যাড্রেসের মধ্যেও আমরা কি করব, 7 থেকে 8 ফন্ট দিব। এখন অনেক সবার কাছে ভিজিটিং কার্ড আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, ওটা দেখে নিজেরা কালকে একটা কার্ড করে নিয়ে আসবেন, ঠিক আছে। হ্যাঁ, এইটুকু করবেন আপাতত। আমি এটা কার্ডের আরো কাজ আছে, এতটুকু করব। আচ্ছা, এখন আমি বলি আজকে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমরা দেখানো হয়েছে, যে এখন যে কোন কাজটা কার ভালো মনে আছে আপনি বলেন, না ওনাকে বলছি, যে আপনার মনে আছে, বসে বসে বসেই বলেন কোনটা মনে আছে বলেন। হ্যাঁ, বৃত্তের ভিতরে আবার বৃত্ত, হ্যাঁ, কেমনে নেবেন এটা বলেন। ব্লেন্ড টুল দিয়ে আমরা কিভাবে পয়েন্টে ক্লিক করব লেখার মধ্যে,
আমরা ফন্টের মধ্যে বাংলা লেখলাম না, 2015 লিখছি না, ব্লেন্ড টুল দিয়ে দুইটা লেখাকে কিভাবে আমরা দুইটা কালারে ইফেক্ট দিব, কিভাবে দিব। আমরা যে লেখা লিখছি তাই না, ওই পিছনে দেখেন ফ্রিল্যান্সিং আওয়ার্স দুইটা লেখা আছে, হ্যাঁ, ওই লেখাটাকে কিভাবে, ওটা কিন্তু ব্লেন্ড টুলটা করে নাই, কিন্তু নিচে একটা শেড দিয়েছি, কিন্তু আমরা ব্লেন্ড টুলটা কিভাবে লিখবো, আমরা ব্লেন্ড টুল ওই যে অনেকগুলো কালার চলে আসছিল, ব্যাং না তো ব্লেন্ড টুল, হ্যাঁ হ্যাঁ এই যে এটা আগে কি করতে হবে বলেন, প্রথমে আমরা টাইপ করব, তারপরে কি করতে হবে, রং দিলেন, তারপরে অবজেক্টে গেলাম, তারপরে তার আগে কি করতে হবে কে বলতে পারেন, হ্যাঁ টাইপে গিয়ে কি করতে হবে, কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। আউটলাইন না করলে কিন্তু ব্লেন্ডে আপনার ওইটা আসবে না, হ্যাঁ ব্লেন্ডে হবে না, কারণ বাসায় গিয়ে তো চেষ্টা করবেন তাই না, ক্রিয়েট আউটলাইন না করলে কিন্তু এটা হবে না। আর আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয়, যদি প্রয়োজনে ফোন করবেন, হ্যাঁ তাহলে আমি ধরেন আপনার ফোনে আমি সলভ করতে পারবো। এখন স্পাইরাল টুল দিয়ে, তাই না, স্পাইরাল টুল দিয়ে কিভাবে আমি রাউন্ড শেপ করব, মানে এটা বৃত্ত ঘুরাবো বলেন, হ্যাঁ আমি স্পাইরাল টুল নিলাম তাই না, এটাকে আমি এইরকম করছি তাই না, এটাকে আমি ঘোরাবো, অনেকগুলো নিব, কিভাবে নিচ্ছিলাম, হ্যাঁ ব্লক করলাম, পরে আমি রিফ্লেক্টটা কেন নিব, আমি বলছি ঘোরাবো, ঘোরানোর জন্য আমাকে রোটেট টুল নিতে হবে, রোটেট টুল নিব, হ্যাঁ ঠিক আছে, এই তো মনে আছে। আপনার বাসায় গিয়ে প্রত্যেকে কিছু না কিছু করে নিয়ে আসবেন, যেমনি আমরা পাতার কিছু ডিজাইন করছি তাই না, বসাই দিয়ে ডালপালার মধ্যে কিভাবে কিছু কাজ করছে এই কাজগুলো করবেন। কিছু কাজ যদি না করেন তাহলে তো ওই সারাদিন কাজ করে রাজাইতে এতে সব বিলে যাবে, মাথায় এমনি জ্যাম হয়ে গেছে নাকি, হ্যাঁ খারাপ লাগছে, মানে কাজ করতে খারাপ লাগতেছে, হ্যাঁ আপনারা যদি নিজেরা কষ্ট না করেন 5 দিন কিন্তু অনেক সময়, হ্যাঁ একটা ট্রেনিং প্রতিষ্ঠানে কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস নেয় তাই না, 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে, তাই না, তাই 3 মাসে কয়টা ক্লাস হিসাব করেন, এবং আপনাদের এই সময়টা কতক্ষণ সময় হচ্ছে, 5 দিন প্রায় অনেক সময় হচ্ছে তাই না, এই সময়টা কাজে লাগাবেন। তাহলে আমরা জি তাহলে আমরা এই কাজগুলা আমরা বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করি, হ্যাঁ সারাদিন আপনি যে পেনটা দিয়ে সবাই নেওয়া শুরু করছেন, বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করেন এই কোনো লাভ নাই। আপনাদের এইসব পেনটা ইউটিউবে অনেক কিছু আছে শেখার জন্য, ঠিক আছে, অনেক কিছু শেখার আছে, যদি আপনারা নিজেরা চর্চা করেন দেখবেন কাজে লাগবে।